চাংখারপুলে আনাস সহ ৬ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। পল্লবীতে পুলিশ হেফাজতে জনের মৃত্যুর দায়ে সাবেক এসআই জাহিদের যাবজ্জীবন। হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের দুর্নীতির পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৬ আগস্ট। আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন টিউলিপ। মালয়েশিয়ায় রওনা হলেন ডক্টর ইউনূস। কাল বৈঠক আনোয়ার ইব্রাহিমের সাথে সই হতে পারে কয়েকটি সমঝোতা স্মারক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। শহীদ আনাসের বাবা ও মা আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। এই মামলার মোট সাক্ষী ৪৪ জন। এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মামলার সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তার অধীনস্থদের মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন এবং চাংখারপুলে সেদিন ছাত্রদের আন্দোলন দমনে চাইনিজ রাইফেল ও এসএমজি ব্যবহার করে গুলি করা হয়। এই মামলার ৮ আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন পলাতক আছেন। সকালে গ্রেফতার ৪ আসামি শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে আনা হয়। শেখ হাসিনার মামলার পর এটি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ। রাজধানীর পল্লবীতে ২০১৪ সালে পুলিশি হেফাজতে নির্যাতনে ইশতিয়াক হোসেন জনি নিহতের মামলায় সাবেক এসআই জাহিদুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। অন্য ২ আসামি এএসআই রাশেদুল হাসানের যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে ১০ বছরের সাজা ও রাসেলকে খালাস দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি এস.এম. কুদ্দুস-জামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রায় দেয়। ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি পল্লবীর এক বাসায় গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমন নারীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এ সময় সেখানে থাকা ইশতিয়াক হোসেন জনি ও তার ভাই ইমতিয়াজের সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমনের ফোনে পুলিশ এসে জনি ও তার ভাইকে ধরে থানায় নিয়ে নির্যাতন করে। জনিকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জনির ভাই ইমতিয়াজ হোসেন ওই বছরের ৭ আগস্ট মামলা করেন। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় দেয়। রায়ে পল্লবী থানার তখনকার এসআই জাহিদুর রহমান এবং ২ এএসআই রাশেদুল হাসান ও কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর ২ আসামি পুলিশের সোর্স সুমন ও রাসেলকে ৭ বছরের করে কারাদণ্ড দেয় বিচারিক আদালত। দণ্ডিত ৫ আসামির মধ্যে এএসআই কামরুজ্জামান শুরু থেকে পলাতক আর সুমন সাজা ভোগ করে বেরিয়ে গেছে। দুর্নীতির অভিযোগে আলাদা ৩ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে আজ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক এই মামলাগুলো দায়ের করে। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনকে আসামি করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এসব মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষ্য দেওয়ার জন্য আলাদা ৩ মামলার বাদীদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। তদন্ত শেষে গত ১০ মার্চ তদন্তে প্রাপ্ত আরও ৪ জন সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এই মামলায় রাজউক, গৃহায়ন ও গণপূর্তের কর্মকর্তা সহ ১১ জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির সমস্ত অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেছেন শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বলেন, শেখ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়েছেন। বলেন, নিঃসন্দেহে বাংলাদেশে কিছু মানুষ অপকর্ম করেছে, তাদের শাস্তি হওয়া উচিত, তবে তিনি এসবের মধ্যে ছিলেন না। তার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, আইনি সহায়তার প্রস্তুতি চলছে, আইনজীবীর পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গেল বছর জুলাই গণঅভ্যুত্থানের পর অর্থ পাচারে সহায়তা এবং লন্ডনে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে নানা সুবিধা পাওয়ার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এরপরই অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন।
3 দিনের সফরে মালয়েশিয়া গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুর 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ছাড়েন তিনি। এ সফরে অভিবাসন ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। আগামীকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে হবে তার দ্বিপক্ষীয় বৈঠকের পর দুদেশের মধ্যে এলএসজি, পেট্রোলিয়াম সরবরাহ সহ বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া 13 আগস্ট ইউনূসকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান সম্মানসূচক ডিগ্রি দেবে। সংসদ সদস্যদের নির্বাচন পদ্ধতি এ বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর নিবন্ধন সংক্রান্ত আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের 28টি সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। বৈঠকে অন্য 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব আক্তার আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হলে তার প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর তা উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য তা উপস্থাপন করা হবে। সরকারের সায় পেলে আরপিও সংশোধন অধ্যাদেশ আকারে জারি করা হবে। এর আগে গত বৃহস্পতিবার একই বিষয়ে আলোচনায় বসেছিল কমিশন। সেদিন নির্বাচন সংস্কার কমিশনের 20টি প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও জনপ্রতিনিধিত্ব আদেশ বিষয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারেনি কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে 80,000 সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কেরানীগঞ্জে ঢাকা 3 সংসদীয় আসনের ভোট কেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে। এবারে নির্বাচন যেন উৎসব মুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। এরই মধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো রকম চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না, তা সে যে দলেরই হোক না কেন। উপদেষ্টা এর আগে র্যাব 10-এর সদর দপ্তর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বন্দীদের খাওয়া দাওয়া ও জীবনযাত্রার মান পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। রাজধানীর মৌচাক এলাকায় ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি গাড়ির ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলা 2:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গাড়ির ভেতরে দুজন কখন কিভাবে মারা গেলেন, গাড়িটি কে বা কারা সেখানে নিয়ে গিয়েছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালে থাকা সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে অপরাধ তদন্ত বিভাগ, সিআইডির ক্রাইম সিন ইউনিট। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রবিবার ভোর 5:40 দিকে প্রাইভেট কারটি সিরাজুল ইসলাম মেডিকেলে পার্কিংয়ে প্রবেশ করে। সারা শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। দর্শক, এই ছিল এখনকার মতো। বড় সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।